জ্ঞানের আলোয় আলোকিত করুন। প্রথম অধ্যায়, সময় বাস্তবতা। আমরা 24 ঘন্টাকে কিভাবে ব্যবহার করি। আর্নল্ড বেনেট তার বইয়ের শুরুতেই একটা মৌলিক সত্যের মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়েছেন। আমাদের সবার কাছে প্রতিদিন সমান 24টা ঘন্টা থাকে। ধনী গরিব সফল ব্যর্থ সবার হাতে এই অমূল্য 24 ঘন্টা। অথচ কেন কিছু মানুষ অসাধারণ সাফল্য অর্জন করে আর বাকিরা কেন সময়ের অভাবে ভোগে? এই অধ্যায় বেনেট আমাদের সময় বাস্তবতার প্রতি চোখ খুলে দেন। আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল হলো আমরা মনে করি আমাদের কাছে যথেষ্ট সময় নেই। বেনেট এই ধারণাকে চ্যালেঞ্জ করে বলেন যে আসলে সময়ের অভাব নেই, অভাব আছে সময়কে সঠিকভাবে ব্যবহার করার ইচ্ছা। তিনি উল্লেখ করেন একজন শ্রমজীবী মানুষ দিনের কাজ শেষে বেশ কয়েকটা ঘন্টা অবসর পায়। এই অবসর সময়টুকু তার নিজের সময়, যেখানে সে যা খুশি তাই করতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ এই সময়টুকু অপচয় করে, বিনোদন বা অর্থহীন কাজে ব্যয় করে, যা তাদের জীবনের কোনো প্রকৃত মূল্য যোগ করতে পারে না। বেনেট যুক্তি দেন সমস্যাটা 24 ঘন্টা পরিমাণের নয়, বরং সমস্যাটা হলো আমাদের মানসিকতার এবং আমরা এই সময়কে কিভাবে দেখছি তার উপর। তিনি কঠোরভাবে সমালোচনা করেন তাদের যারা অভিযোগ করে তাদের কাছে শেখার, পড়ার এবং আত্ম উন্নতির জন্য সময় নেই। তার মতে তারা তাদের সময়ের মূল্য বোঝে না। একটা ছোট উদাহরণ দিয়ে যদি তিনি বোঝান, তাহলে একটা নির্দিষ্ট আয়ের মানুষকে যদি হঠাৎ দ্বিগুণ আয় দেওয়া হয়, তবে সে যেমন সে অতিরিক্ত অর্থকে অবহেলা করবে না, ঠিক তেমনি আমাদের দিনের অতিরিক্ত সময়টুকুকেও অবহেলা করা উচিত নয়। এই অধ্যায়ের মূল বার্তা হলো আপনার হাতে যে 24 ঘন্টা আছে সেটাই আপনার আসল সম্পদ। আপনি যদি আপনার জীবনকে উন্নত করতে চান, তবে প্রথমে এই বাস্তবতাকে মেনে নিতে হবে যে আপনার হাতে যথেষ্ট সময় আছে। এরপর সেই সময়কে সচেতনভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বেনেট চান আমরা উপলব্ধি করি যে আমাদের জীবনের মান নির্ভর করে আমাদের হাতে থাকা এই 24 ঘন্টাকে আমরা কতটা সচেতনভাবে ব্যবহার করতে পারি তার উপর। দ্বিতীয় অধ্যায়, দৈনিক সময় বিভাজন। সকালে 2 ঘন্টা এবং নিজের সময়। এই অধ্যায় আর্নল্ড বেনেট আমাদের 24 ঘন্টা দিনটাকে একটা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ভাগ করার প্রস্তাব দেন এবং সকালে 2 ঘন্টা গুরুত্ব তুলে ধরেন। তার মতে বেশিরভাগ মানুষই তাদের কাজের বা দৈনন্দিন রুটিনের বাইরে যে সময়টুকু পায় তাকেই নিজের সময় হিসেবে বিবেচনা করে, কিন্তু এই সময় প্রায়শই পরিকল্পনা ছাড়াই ব্যয় হয়ে যায়। বেনেট একটা সাধারণ কর্মদিবসের উদাহরণ দেন। যদি কেউ সকালে 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে, তবে তার হাতে দিনের শুরুর দিকে এবং দিনের শেষের দিকে কিছু অতিরিক্ত সময় থেকে যায়। এই অধ্যায়ে তিনি বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কর্মস্থলে যাওয়ার আগে পর্যন্ত যেইটুকু সময় থাকে সেটাকে অত্যন্ত মূল্যবান হিসেবে চিহ্নিত করেন। এই সময়টা প্রায়শই তাড়াহুড়ো করে বা অনিচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়, কিন্তু এই 2 থেকে 3টে ঘন্টা যদি সচেতনভাবে ব্যবহার করা যায়, তবে তা জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। তিনি জোর দেন যে এই সকালের সময়টুকু হলো দিনের সবচেয়ে শান্তিপূর্ণ এবং উৎপাদনশীল অংশ। যখন মন সতেজ থাকে এবং বাইরের কোলাহলটা অনেকটা কমে যায়, এই সময়টুকু যদি আত্ম উন্নয়নের জন্য ব্যবহার করা হয়, যেমন পড়া, লেখা, চিন্তা করা বা কোনো নতুন দক্ষতা শেখা, তবে তা সারাদিনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বেনেটের আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো সংকীর্ণ কিন্তু নিজের, ন্যারো বাট হিজ ওন। এই সময়ের গুরুত্ব। দিনের প্রতিটা মুহূর্তে আমাদের কাজে বা দায়িত্বে ব্যস্ত থাকতে হয়, কিন্তু এমন কিছু ছোট ছোট মুহূর্ত থাকে যা সম্পূর্ণরূপে আমাদের একেবারে নিজেদের। এই ছোট ছোট স্লটগুলো, যেমন যাত্রাপথের সময়, দুপুরে খাবারের বিরতি বা এমনকি অপেক্ষার মুহূর্তগুলোকে অনেকে তুচ্ছ জ্ঞান করে, অথচ এই সময়টুকুই আমাদের নিজেদের মানসিক বা বৌদ্ধিক বিকাশে কাজে লাগানো যেতে পারে। এই অধ্যায়ের মূল কথা হলো আমাদের এই নিজেদের সময়টুকু অবহেলা না করে এটাকে সচেতনভাবে পরিকল্পনা করে ব্যবহার করা উচিত। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর যে নিরবচ্ছিন্ন সময় পাওয়া যায়, সেটাকে হেলাফেলা না করে আত্ম উন্নয়নের বীজ বপন করার কাজে লাগানো উচিত। এটাই আমাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং অর্থপূর্ণ করে তোলার মূল চাবিকাঠি। তৃতীয় অধ্যায়,
মানসিক স্বাধীনতা, আত্মার মুক্তি এবং মনের অনুশীলন। আর্নল্ড বেনেট তার বইয়ের এই অধ্যায়ে মানসিক স্বাধীনতার ধারণাকে গুরুত্ব দেন এবং এটাকে আমাদের নিজেদের সময়কে ফলপ্রসূভাবে ব্যবহার করার জন্য অপরিসীম মনে করেন। তিনি বলেন, শারীরিক স্বাধীনতা থাকলেও আমরা প্রায়শই মানসিকভাবে পরাধীন থাকি, যা আমাদের আত্ম উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। বেনেটের কথার মতে, আমাদের মন হলো একটা পেশির মতো, যাকে নিয়মিত অনুশীলন করাতে হয়। যদি মনকে অলসভাবে ছেড়ে দেওয়া হয়, তবে তা অপ্রয়োজনীয় চিন্তা, উদ্বেগ এবং তুচ্ছ বিষয় জড়িয়ে পড়ে। তিনি যুক্তি দেন যে কাজের চাপ বা দৈনন্দিন ব্যস্ততা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, কিন্তু এর থেকে মুক্তি পেতে আমাদের মনকে শক্তিশালী করতে হবে। এই অধ্যায়ে তিনি আত্মার মুক্তি, দ্য লিবারেশন অফ দ্য সোল এর কথা বলেন, যার অর্থ হলো আমাদের মনকে রুটিন কাজের চাপ এবং বাহ্যিক প্রভাব থেকে মুক্ত করা। এই মুক্তির জন্য তিনি সকালবেলার সময়কে সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে চিহ্নিত করেন। সকালে যখন দিনের কোলাহল শুরু হয়নি, মন সতেজ এবং শান্তিপূর্ণ থাকে, তখন মনকে গভীর চিন্তাভাবনা বা জ্ঞান অর্জনের কাজে লাগানো উচিত। এই সময়টুকু হলো নিজের ভেতরে জগৎকে আবিষ্কার করার জন্য সেরা মুহূর্ত। বেনেট জোর দেন যে এই মানসিক অনুশীলন কেবল শিক্ষিত বা উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য নয়। একজন সাধারণ মানুষও যদি তার জীবনের এবং দিনের একটা নির্দিষ্ট অংশ মনকে সচেতনভাবে কাজে লাগায়, তবে সে তার জীবনের মান নাটকীয়ভাবে উন্নত করতে পারে। এর মানে এই নয় যে আপনাকে জটিল দর্শন বা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে হবে, বরং এটা হতে পারে কোনো ভালো বই পড়া, গভীর চিন্তাভাবনা করা বা নতুন কোনো ভাষা শেখার সহজ কাজ। এই অধ্যায়ের মূল বার্তা হলো মানসিক শৃঙ্খলা এবং নিয়মিত অনুশীলনই আমাদের প্রকৃত স্বাধীনতা এনে দিতে পারে। আমরা যদি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং তাকে সঠিক দিকে পরিচালিত করতে পারি, তবে আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আরও মূল্যবান করে তুলতে পারবো এবং নিজেদের ভেতরের সম্ভাবনাকে উন্মোচন করতে পারবো। চতুর্থ অধ্যায়, সকালের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পড়াশোনার গুরুত্ব। এই অধ্যায়ে আর্নল্ড বেনেট তার পূর্বের ধারণাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান এবং বিশেষভাবে সকালের নিরাপত্তার শক্তি এবং নিরবচ্ছিন্ন পড়াশোনার গুরুত্ব এর ওপর আলোকপাত করেন। তার মতে দিনের শুরুতেই মনকে জ্ঞানার্জনের কাজে লাগানো এবং মানসিকভাবে ইতিবাচক প্রভাবিত করে আমাদের মনকে এবং সারাদিনের উৎপাদনশীলতা বাড়িয়ে তোলে। বেনেট বলেন, দিনের শুরুতে যখন পৃথিবী সবেমাত্র জেগে উঠেছে এবং বাইরের কোলাহল তখনও শুরু হয়নি, তখন আমরা আমাদের মনের সবচেয়ে সতেজ, শান্ত এবং মনোযোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এই সময়টুকু হলো নিরবচ্ছন্ন পড়াশোনার জন্য আদর্শ। এটা হতে পারে কোনো কঠিন বই পড়া, কোনো জটিল ধারণা নিয়ে চিন্তাভাবনা করা, অথবা এমন কোনো বিষয় নিয়ে শেখা যা আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে মূল্য যোগ করে। তিনি উল্লেখ করেন যে এই সময়টুকু দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি মূল্যবান, কারণ এই সময় আমাদের মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। দিনের অন্যান্য সময় কাজ, পরিবার এবং সামাজিক ব্যস্ততা আমাদের মনোযোগ কেড়ে নেয়, কিন্তু সকালে আপনি নিজেই আপনার সময়ের প্রভু। বেনেট কঠোরভাবে আলোচনা করেন, যারা সকালে সংবাদপত্র পড়া বা অন্যান্য অর্থহীন বিনোদনে এই মূল্যবান সময় নষ্ট করে, তার মতে সংবাদপত্র পড়া বা হালকা বিনোদন সন্ধ্যাবেলার জন্য রাখা উচিত, যখন মন ক্লান্ত থাকে এবং গভীর কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়। এই অধ্যায়ের মূল বার্তা হলো সকালবেলাকে আত্ম উন্নয়নের কাজে একটা পবিত্র সময় হিসেবে দেখা উচিত। এই সময় অন্তত 30টা মিনিট থেকে 1 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে কঠিন বা গভীর কোনো বিষয় নিয়ে পড়াশোনা বা চিন্তাভাবনা করলে তা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং আপনার মানসিক শৃঙ্খলা বাড়াবে। এটা কেবল আপনার জ্ঞানকেই বাড়াবে না, বরং আপনার আত্মবিশ্বাসকেও বৃদ্ধি করাবে এবং সারাদিনের জন্য একটা ইতিবাচক মানসিকতা তৈরি করবে। এই ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘ মেয়াদে আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। পঞ্চম অধ্যায়, মনের বিক্ষিপ্ততা ও তার সমাধান, মনোযোগের চ্যালেঞ্জ। আর্নল্ড বেনেট এই অধ্যায়ে আমাদের একটা সাধারণ সমস্যার দিকে আকর্ষণ করেন, মনের বিক্ষিপ্ততা, ডিস্ট্র্যাকশন। আধুনিক যুগে এটা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেনেট বলেন, এমনকি যখন আমরা নিজেদের জন্য নিজের সময় তৈরি করি, তখন আমাদের মন অস্থির থাকে এবং বিভিন্ন অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে যায়, যার ফলে আমরা কোনো কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারি না। তিনি যুক্তি দেন,
মনকে শান্ত এবং কেন্দ্রীভূত রাখা একটা সহজত গুণ নয়, বরং এটা আমাদের অভ্যাস বা অনুশীলন দ্বারা অর্জন করা যায়। মনকে একাগ্র করার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। বেনেট বলেন, আমাদের মনকে নিজেদের দাস হিসেবে বিবেচনা করা উচিত, যাকে আমরা নির্দেশ দিতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি। যদি মনকে নিয়ন্ত্রণ না করা হয়, তবে এটা আমাদের প্রভু হয়ে দাঁড়ায় এবং আমাদের সময় ও শক্তি উভয়কেই অপচয় করে। এই অধ্যায়ে বেনেট দুটো গুরুত্বপূর্ণ কৌশলের প্রস্তাব করেন এবং মনের বিক্ষিপ্ততা মোকাবিলার জন্য যা বলেন তা হলো: 1. আত্মনিয়ন্ত্রণ অনুশীলন। কোনো একটা নির্দিষ্ট বিষয় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং মন যখন সেটাকে মানতে শুরু করে তখন সচেতনভাবে তাকে ফিরিয়ে আনুন, এবং মন যখন সরে যেতে শুরু করে তখন তাকে সচেতনভাবে ফিরিয়ে আনুন। এটা একটা পেশি অনুশীলনের মতো। প্রথম দিকে কঠিন মনে হলেও নিয়মিত অনুশীলনে মন আরও কেন্দ্রীভূত হবে। নির্দিষ্ট কাজ ও উদ্দেশ্য। যখন আপনি আপনার নিজের সময় ব্যবহার করেন তখন একটা নির্দিষ্ট কাজের জন্য একটা নির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করুন। উদ্দেশ্যবিহীন কাজ মনকে আরও বেশি বিক্ষিপ্ত করে তোলে। উদাহরণস্বরূপ, যদি আপনি বই পড়েন তবে শুধু বই পড়ার জন্যই নয়, বরং কিছু শেখার বা বোঝার জন্য উদ্দেশ্যটা নিয়ে বইটা পড়ুন। বেনেট আরও জোর দেন, এই মানসিক শৃঙ্খলা শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, বরং জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। একজন মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ না করতে পারে তবে সে তার সময়কেও কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না। এই অধ্যায়ের মূল বার্তা হলো, মনোযোগ একটা মূল্যবান সম্পদ এবং এটাকে রক্ষা ও বিকাশ করা আমাদের নিজেদের দায়িত্ব। যখন আমরা আমাদেরকে মনোযোগ দিয়ে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা আমাদের জীবনের উপরে আরও বেশি ক্ষমতা লাভ করি। ষষ্ঠ অধ্যায়, বই পড়া শিল্প, জ্ঞানের গভীরতা অন্বেষণ। আর্নল্ড বেনেটের মতে বই পড়া হলো আত্ম উন্নতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলির মধ্যে একটা, এবং এই অধ্যায়ে তিনি বই পড়া শিল্প এবং জ্ঞানের গভীরতা অন্বেষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি কেবল বই পড়ার কথাই বলেন না, বরং সচেতনভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে বই পড়ার উপর জোর দিয়েছেন। বেনেট মনে করেন, অনেক মানুষ কেবল সময়ের অভাবের জন্য অজুহাতে বই পড়ে না, অথবা যারা পড়ে তারা হালকা বা সস্তা বিনোদনমূলক বই পড়ে এবং তার মধ্যে নিজেদেরকে আটকে রাখে। তার মতে সত্যিকারের জ্ঞান আসে গভীর এবং চ্যালেঞ্জিং বই পড়ার মাধ্যমে, যা আমাদের চিন্তাভাবনাকে উদ্দীপিত করে এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। তিনি প্রস্তাব করেন কঠিন বইয়ের মুখোমুখি হওয়া। ভয় না পেয়ে এমন বই পড়ুন যা আপনার বর্তমান জ্ঞানের সীমার বাইরে। প্রথম দিকে বুঝতে অসুবিধা হলেও ধৈর্য ধরে এগিয়ে যান এবং একটা কঠিন বই থেকে অল্প কিছু শেখা হলেও একটা হালকা বই পড়ার চেয়ে বেশি মূল্যবান সেটা হতে পারে। পুনরাবৃত্তি এবং চিন্তাভাবনা। একটা বই একবার পড়েই ছেড়ে দেবেন না। গুরুত্বপূর্ণ ধারণাগুলো নিয়ে বারবার চিন্তাভাবনা করুন, প্রয়োজনে আবার পড়ুন। জ্ঞানকে আত্মস্থ করার এটা একটা অপরিহার্য ব্যাপার। ধীর গতিতে পড়া। দ্রুত শেষ করার উদ্দেশ্য নিয়ে বইটা পড়বেন না। প্রতিটা বাক্য, প্রতিটা অনুচ্ছেদ গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। বেনেট জোর দেন যে বই পড়া শুধুমাত্র তথ্য সংগ্রহণ করার জন্যই নয়, এটা চিন্তা করার অভ্যাস তৈরি করে। যখন আপনি একটা ভালো বই পড়েন তখন আপনি লেখকের চিন্তাভাবনার গভীরে প্রবেশ করতে পারেন এবং আপনার নিজের মনকেও নতুনভাবে ভাবতে শেখান। এটা আপনার মানসিক দিগন্তকে প্রসারিত করে এবং আপনাকে নতুন নতুন ধারণা গ্রহণে সক্ষম করে তোলে। এই অধ্যায়ের মূল বার্তা হলো, আপনার নিজের সময়কে বই পড়ার জন্য বিনিয়োগ করুন, কিন্তু তা যেন হয় মানবসম্পন্ন একটা উদ্দেশ্যমূলক পড়া। ভালো বই পড়া আপনাকে জ্ঞানের গভীরতায় নিয়ে যাবে এবং আপনার জীবনের প্রতিটা দিককে সমৃদ্ধ করবে। এটা আপনার মানসিক শৃঙ্খলা বাড়াবে এবং আপনাকে আরও সচেতন ও জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তুলবে। সপ্তম অধ্যায়, সামাজিকতা ও বিনোদন, ভারসাম্যর গুরুত্ব। আর্নল্ড বেনেট তার এই অধ্যায়ে সামাজিকতা ও বিনোদনের গুরুত্বকে অস্বীকার করেন না, তবে তিনি এটাকে একটা সঠিক ভারসাম্যের উপর জোর দেন। তিনি বলেন যে নিজের সময়কে শুধুমাত্র কঠোর পরিশ্রম বা জ্ঞানার্জনের জন্য ব্যবহার করতে হবে এমনটা নয়। বিনোদন এবং সামাজিক মেলামেশাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, তবে সেইগুলোকে সচেতনভাবে এবং পরিমিতভাবে ব্যবহার করা উচিত। বেনেট আমাদেরকে সতর্ক করেন যে অতিরিক্ত সামাজিকতা বা বিনোদনে ডুব দিলে তা আমাদের মূল্যবান সময়কে গ্রাস করতে পারে। অনেক মানুষ তাদের সন্ধ্যার সময়টুকু অর্থহীন পার্টি, আড্ডা বা তুচ্ছ বিনোদনে নষ্ট করে, যা তাদের কোনো প্রকৃত সুখ বা আত্ম উন্নয়নে দেয় না।
তিনি যুক্তি দেন যে এই ধরনের সময় কাটানো কেবল সময় কাটানোর জন্যই হয়, যেখানে কোনো উদ্দেশ্য বা গভীরতা থাকে না। তিনি প্রস্তাব করেন বিনোদনের মান উন্নত করা। কেবল সময় কাটানোর জন্য বিনোদন না করে এমন বিনোদন বেছে নিন যা আপনার মনকে সতেজ এবং আপনাকে প্রকৃত আনন্দ দেয়। এটা হতে পারে ভালো নাটক দেখা, উচ্চমানের সঙ্গীত শোনা বা কোনো রকম সৃষ্টিশীল কাজে যুক্ত হওয়া। সচেতন সামাজিকতা, যাদের সাথে মিশলে আপনি ইতিবাচক শক্তি পান এবং যারা আপনার মূল্যবোধের সাথে মেলে তাদের সাথে সময় কাটান। সামাজিকতা যেন আপনার ব্যক্তিগত লক্ষ্য থেকে আপনাকে বিচ্যুত না করে। অবসর পরিকল্পনা, নিজের সময়ের মতোই অবসরের সময়টুকুকেও সচেতনভাবে পরিকল্পনা করুন। কতটুকু সময় বিনোদনে দেবেন এবং কিভাবে দেবেন সেই সম্পর্কে একটা ধারণা রাখুন। এই অধ্যায়ের মূল বার্তা হলো একটা সুষম জীবনযাপনের জন্য কাজ, পড়াশুনো এবং বিনোদনের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা অপরিহার্য। বেনেট চান যে আমরা আমাদের সামাজিক এবং বিনোদনমূলক সময়টুকু সচেতনভাবে ব্যবহার করি, যাতে তা আমাদের জীবনের মানকে উন্নত করে না কমিয়ে দেয়। তিনি বলেন জীবনের প্রতিটা মুহূর্তে সদ্ব্যবহার করাই হলো 24 ঘন্টায় বেঁচে থাকার আসল রহস্য। অষ্টম অধ্যায়, শুরু করার চ্যালেঞ্জ, নতুন অভ্যাসের প্রস্তুতি। আর্নল্ড বেনেট তার বইয়ের শেষের অধ্যায়গুলোতে নতুন কোনো অভ্যাস শুরু করার চ্যালেঞ্জ নিয়ে বাস্তবসম্মত আলোচনা করেন এবং সেইগুলোকে মোকাবেলা করার জন্য কিছু মূল্যবান পরামর্শ দেন। তিনি স্বীকার করেন যে 24 ঘন্টায় জীবনযাপন করার এই ধারণাটা শুনতে সহজ মনে হলেও এটা বাস্তবে প্রয়োগ করা আসলেই কঠিন, কারণ এর জন্য আমাদের দীর্ঘদিনের পুরনো অভ্যাস ভাঙতে হয় এবং ইচ্ছা শক্তির প্রয়োজন হয় প্রচুর। বেনেট বলেন বেশিরভাগ মানুষ একটা নতুন অভ্যাস শুরু করতে গিয়ে প্রাথমিক উৎসাহে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অল্প কিছুদিনের পরেই তারা হতাশ হয়ে পড়ে এবং পুরনো রুটিনে তারা ফিরে যেতে চায়। এর কারণ হলো তারা নতুন অভ্যাসের পথে যে বাধাগুলো আসতে পারে সেগুলোর জন্য প্রস্তুত থাকে না। তিনি প্রস্তাব করেন ছোট পরিসরে শুরু করা, বিশাল লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করা। যেমন প্রতিদিন 1 ঘন্টা পড়ার বদলে 15 মিনিট দিয়ে শুরু করুন। ধীরে ধীরে সময় বাড়ান, এতে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনি উৎসাহিত বোধ করেন। অসাফল্যকে মেনে নেওয়া, প্রথম দিকে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু তাতে হতাশ হবেন না। এটাকে শেখার সুযোগ হিসেবে দেখুন এবং আবার চেষ্টা করুন। প্রতিটা ভুল আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। অজুহাত এড়িয়ে চলা, আমার সময় নেই, আমি ক্লান্ত, এই অজুহাতগুলো এড়িয়ে চলুন। বেনেট বলেন যে এই অজুহাতগুলো আমাদের ইচ্ছা শক্তির দুর্বলতারই প্রকাশ। দিনের প্রতিটা মুহূর্তকে পর্যবেক্ষণ, দিনের প্রতিটা মিনিটকে পর্যবেক্ষণ করার অভ্যাস তৈরি করুন। কোন সময়টা আপনার নষ্ট হচ্ছে এবং কেন সেটা চিহ্নিত করুন। এই অধ্যায়ের মূল বার্তা হলো 24 ঘন্টায় জীবনযাপন একটা রাতারাতি পরিবর্তন নয়, বরং এটা একটা ধারাবাহিক প্রতিক্রিয়া। এর জন্য ধৈর্য, অধ্যাবসায় এবং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন প্রচুর। বেনেট আমাদের উৎসাহিত করেন যে আমরা যদি সচেতনভাবে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারি এবং ছোট ছোট সাফল্যের মাধ্যমে এগিয়ে যেতে পারি, তবে আমরা আমাদের জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো এবং নিজেদের সর্বোচ্চ সম্ভাবনাকে উন্মোচন করতে পারবো। তার মতে সফলভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজন সঠিক মানসিকতা এবং নিরন্তর প্রচেষ্টা। উপসংহার, আপনার 24 ঘন্টার